আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ। কে কোথা থেকে দেখছেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা একটু কমেন্ট করি। কে কোথা থেকে দেখছি। কেউ জয়েন করেছে কিনা এখনো? 5 জন জয়েন করেছি, আমরা একটু কমেন্ট করি। কে কোথা থেকে দেখছি, কেমন আছি, আমরা একটু কমেন্ট করি। শামীন আহমেদ, এমডি শামীন আহমেদ, তিনি কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম স্যার। জানাতান জিল কমেন্ট করেছেন। মাহমুদ মজুমদার, দীপা আক্তার কমেন্ট করেছেন। আজকে আমরা আসলে পঞ্চপাণ্ডব বলতে আমরা যাদেরকে বুঝি, সেই পঞ্চপাণ্ডব এবং পঞ্চপাণ্ডবদের মধ্যে সবাই গুরুত্বপূর্ণ কবি। তো এটা পঞ্চপাণ্ডব একটা ক্লাসের মধ্যে হয়ে গেছে। আসলে পঞ্চপাণ্ডব একটা ক্লাসে যদি পড়ায় তাহলে অনেক দীর্ঘ হয়ে যায়, যে কারণে একটা অতিরিক্ত ক্লাস আমি নিব। মানে আজকে পঞ্চপাণ্ডবদের 2 জন পড়াচ্ছি, বাকি যে 3 জন এবং সার্বিক যে আলোচনা, সাথে হচ্ছে পঞ্চপাণ্ডবদের সাথে পঞ্চকবিদের কার কার সাদৃশ্য আছে। পঞ্চকবি 1 জন আর পঞ্চপাণ্ডব হচ্ছে আর 5 জন। তো ওইগুলো আমরা একটু দেখব। সেই ক্লাসটা যেহেতু কালকে আমাদের রুটিনের ক্লাস আছে ব্যাকরণ, তাহলে ব্যাকরণের ক্লাস ব্যাকরণ যথারীতি হবে, কোনো অসুবিধা নেই। তো ব্যাকরণের ক্লাস কালকে যদি ব্যাকরণের ক্লাস হয় তাহলে কালকে হচ্ছে বুধবার। তারপরে হচ্ছে আমাদের আবারও শুক্রবারে ক্লাস থাকবে হচ্ছে সাহিত্যের। তাহলে আমরা বৃহস্পতিবারেও সাহিত্যের ক্লাস করব, শুক্রবারে ক্লাস করব। তার মানে হচ্ছে আমাদের একটা 4 দিন ক্লাস হচ্ছে। আজকে ক্লাস নিচ্ছি, আগামীকাল বুধবার হচ্ছে আমাদের ব্যাকরণের ক্লাস। তারপরে হচ্ছে আজকের ক্লাস যেহেতু আমি শেষ করি নাই, পঞ্চপাণ্ডবদাও যেহেতু একটু গুরুত্বপূর্ণ, তাহলে আজকের পরবর্তী অংশটা হবে হচ্ছে বৃহস্পতিবারে, আর শুক্রবার হচ্ছে অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল মানে রুটিনে যেটা আছে ওটাই। তো এই হলো আগামী 4 দিন আমাদের একটানা ক্লাস। তো আপনারা কয়জন জয়েন করেছেন? 16 জন। আমরা ক্লাস শুরু করছি। সোহানা বলেছেন আসসালামু আলাইকুম। সালাম আসসালাম। তাহমিনা তানিয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ভালো আছি। তানিয়া, ভালো আছি। এস এ রুমি, কেমন আছেন স্যার? অনেক দিন পর ক্লাস করছি। আচ্ছা, এস এ রুমি অনেক দিন পরে কেন ক্লাস করছেন না আমি জানি না। খুব আপনি ভালো আছেন। হ্যাঁ, ওকে, আমরা তাহলে যাচ্ছি, আলোচনা চলে যাচ্ছি। বিষ্ণুদে। তো বিষ্ণুদে কবিতার প্রথম কথা যেটা মাথার মধ্যে মনে পড়ে, বিষ্ণুদে হচ্ছে, আচ্ছা বিষ্ণুদে যাওয়ার আগে আমরা পঞ্চপাণ্ডব নিয়ে তো কিছুই বলি নাই। পঞ্চপাণ্ডব নিয়ে বলি, মানে পঞ্চপাণ্ডব কথা কোথা থেকে এলো? পঞ্চপাণ্ডবটা আসছে মহাভারত থেকে। কোথা থেকে আসছে? মহাভারত। তো এই মহাভারত সম্পর্কিত একটা কথা আছে যে যা নাই মহাভারতে তা নাই ভারতে। অর্থাৎ মহাভারত এত ব্যাপক এবং বিশাল, এত বৃহত্তর পরিসরে যে এটা অনেক 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 ব্যাপক বিশাল, সব কিছু আছে মহাভারতের মধ্যে। তাহলে এই মহাভারতের 2টা পরিবারের যুদ্ধ, ন্যায় যুদ্ধ বলা হয়, এবং ওরা সম্পর্কে হচ্ছে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরকম। ঠিক আছে, তো এক পক্ষকে, বাম পক্ষকে আমরা বলতেছি হচ্ছে কৌরব, ডান পক্ষকে আমরা বলছি পাণ্ডব। এদের পূর্বপুরুষের নাম অনুযায়ী আসছে। হ্যাঁ, তো এদের মধ্যে এরা হচ্ছে ভালো, আর এরা হচ্ছে মন্দ। তো এই যে যুদ্ধ হচ্ছে, এইখানে ভালো যে আছে, এদের
পাঁচটা ভাই আছে এদের 5 ভাইয়ের নাম, প্রথম ভাইয়ের নাম হচ্ছে যুধিষ্ঠির। তাকে ধর্মপুত্র বলা হয়। ধর্মপুত্র যুধিষ্ঠির, অর্থাৎ সে মোটামুটি সবাই অনেক পাপ করেছে, পাপাচার করেছে, শুধু যুধিষ্ঠির পাপ করে নাই। যদিও তার সামান্য একটা ছলনা ছিল, অশ্বত্থামা নিয়ে, এর জন্য তাকে অল্পের জন্য এতে যেতে হয় মানে নরকে। যুধিষ্ঠিরের পরে যে ভাই তার নাম হচ্ছে ভীম, তার পরের যে ভাই তার নাম হচ্ছে অর্জুন, তারটা হচ্ছে নকল, আর হচ্ছে সহদেব। এই যে এই পাঁচজন ভাই এক হয়ে তারা আসলে যুদ্ধটা করবে, এবং তারা 5 ভাইয়ের মধ্যে প্রচুর মিল। তো তারা 5 ভাইয়ের মধ্যে মিল, 5 ভাই হচ্ছে একাত্রা, এরকম একটা অবস্থা। এবং তারা 5 জন সবাই ভালো, অনেক বড় যোদ্ধা। তো এই অবস্থার কারণে, অর্থাৎ এই পঞ্চপাণ্ডব একই লক্ষ্যে, একই উদ্দেশ্য হাসিল করার জন্য তারা জীবন প্রাণ দিয়ে, যেহেতু নিজেদের কে রক্ষা করার জন্য, বাঁচার জন্য, তারপরে হচ্ছে কৌরবদের পরাজিত করার জন্য, শাস্তি দেওয়ার জন্য তারা যে যুদ্ধ করছে, তাদের মধ্যে যে একটা একাত্মতা ছিল। এই কারণে দেখবেন এই টাইপের যদি কেউ 5 জন হয় যে কোনো সেক্টরে, তাকে পঞ্চপাণ্ডব আমরা বলি, এইখান থেকে আসছে। যেমন আমরা ক্রিকেটে কিন্তু আমরা পঞ্চপাণ্ডব বলতাম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তারপর হচ্ছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আর হচ্ছে মাহমুদুল্লাহ। এই 5 জনকে আমরা এদের সাথে তুলনা করতাম। তো আমাদের সাহিত্যের মধ্যে এরকম 5 জন কবি এরা একই রকমই, একই ধরনের, একই টাইমে এদের আবির্ভূত হয়েছে। তো ওরা যেটা করেছে, আমরা দেখেছিলাম যে রবীন্দ্রর যে বলয়টা ছিল, যারা না করে, মানে যারা বাংলার না, মানে ম্যাক্সিমামই বাংলার না, অল্প কিছু আছে বাংলার। তো যারা বাংলার না, তা আশা করি আপনারা তারাও বুঝতে পারবেন। রবীন্দ্রর যে বলয় ছিল, আপনারা নিশ্চয়ই জানবেন যে রবীন্দ্র বলয়ের মধ্যে রবীন্দ্র আধ্যাত্মিকতা, রবীন্দ্র মানে রোমান্টিকতা, তার হচ্ছে মরমীবাদ, সুফিবাদ, এরকম অনেক তত্ত্ব ছিল, দেহাতীত প্রেম, তারপরে হচ্ছে সীমা অসীমা, অসীম, তারপর হচ্ছে রূপ অরূপ, তারপরে এরকম নানান ধরনের দর্শন ছিল। এই দর্শনগুলোকে ভেঙে দিয়েছিলেন একটা মাত্র কবি, আমরা বলেছিলাম তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী নিয়ে। তো এই কাজী নজরুল ইসলামের পরে এই 5 জন কবি সংঘবদ্ধ হয়ে এরা রবীন্দ্র সাহিত্যের বিরোধিতা করেছে, এবং এদেরকে কল্লোল যোগ বলি, কল্লোল। তো এই কল্লোলের মধ্যে পঞ্চপাণ্ডবদের যিনি বিষ্ণুদে, তিনি এই কল্লোল পত্রিকা, কল্লোল যদিও মাত্র 8-9 বছরের মতো ছিল, 23-এ শুরু হয়েছে, 30-এ গিয়ে কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গেছে। মানে কল্লোল যুগ সময় হচ্ছে মাত্র 5-6-7 বছরের। তো এই টাইমটাতে এই কল্লোল যুগের সাহিত্যিক হচ্ছে যে এরা হচ্ছে 5 জন। এরা হচ্ছে মোটামুটি ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী। ইংরেজি সাহিত্যে না থাকলেও, যেমন অমিয় চক্রবর্তী দর্শন নিয়ে পড়াশোনা করছেন, পড়লেও তিনি কিন্তু ইংরেজি কবি যারা আছেন, অর্থাৎ পাশ্চাত্যের যে কবি আছেন, ইউরোপ আমেরিকার কবি আছেন, তিনি আমেরিকা ভ্রমণ করেছেন, নানান দেশ অনেক ভ্রমণ করে ওইখান থেকে তত্ত্ব উপকরণ নিয়ে এসে তিনি কবিতা লিখেছেন। তো এরকম আমাদের এখানে যারা ছিল যে 5 জন, এখন আমাদের কবিতার যে 5 জন, এইখানে 2 জন লিখে রেখেছি। একজন হচ্ছে অমিয় চক্রবর্তী, একজন হচ্ছে বিষ্ণুদে, আর একজন হচ্ছে জীবনানন্দ দাশ। কি দাস? জীবন শুধু লিখি, আপনারা নিশ্চয়ই এটা জানেন, খুব সহজ জিনিস, জীবনানন্দ দাশ। আচ্ছা, তাহলে কয়জন? 3 জন হলো। একজন হচ্ছে বুদ্ধদেব বসু, আর একটা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, সুদিন। আচ্ছা, সুদিন। তাহলে এই হলো 5 জন। এরা ওই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, তারপরে হচ্ছে নকুল, সহদেব, তারা যেরকম একেবারে এক আত্মা ছিল, একই উদ্দেশ্য, লক্ষ্য। তো আমাদের এই 4 জনের কিন্তু একই রকম, 5 জনের একই রকম, তাদের একই উদ্দেশ্য, রবীন্দ্র সাহিত্যের বিরোধিতা করা। অর্থাৎ রবীন্দ্র সাহিত্যের মধ্যে যে ভাববাদী চিন্তা আছে, রবীন্দ্র সাহিত্যের মধ্যে দার্শনিক চিন্তাগুলো আছে, রবীন্দ্র ঠাকুরের মধ্যে রোমান্টিক যে ব্যাপারগুলো আছে, প্রকৃতি নিয়ে তার যে ব্যাপক বিচরণ, এরকম এই সাহিত্যের বিরুদ্ধে গিয়ে তারা একেবারে প্রথম বিশ্বযুদ্ধ উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তারা এই টাইমটাতে
তারা নতুন কিছু সৃষ্টি করতে চান এবং পাশ্চাত্য সাহিত্যের অনুসরণে এবং অনুকরণে, সেটা পাশ্চাত্য সাহিত্যের। যেমন আমাদের দেখব যে আমাদের জীবনানন্দ দাশ কিন্তু একেবারেই জীবন দাশের অনেক কবিতা, এডগার অ্যালান পো কিংবা ওয়ার্ডসওয়ার্থ এরকম যারা আছে এদের দ্বারা কিন্তু অনেক ওদের সাথে মিলে যাচ্ছে। কিংবা আমাদের যে বিষ্ণুদে যে আজকে আমরা পড়ব, বিষ্ণুদে আমরা দেখব যে দ্য ওয়েস্টল্যান্ড অর্থাৎ টি.এস. ইলিয়টের যে ওয়েস্টল্যান্ড প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে, সেখানে এটা দ্বারা প্রভাবিত। অর্থাৎ তারা ইংরেজি সাহিত্যের অর্থাৎ পাশ্চাত্য সাহিত্য থেকে উপাদান উপকরণ নিয়ে তারা রবীন্দ্র বিরোধী মনোভাব পোষণ করেছিলেন বলে তাদেরকে আমরা বলছি পঞ্চপাণ্ডব। ঠিক আছে, তাহলে এই কল্লোল যুগের শ্রেষ্ঠ বা কবি যদি আমরা বলি তাহলে এই 5 জনকে বলা হবে। তো এই হলো ব্যাপার। আমরা মোটামুটি কেন বলছি এটা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে বিষ্ণুদে। তো ওই বিষ্ণুদে তার তো জন্মমৃত্যু সাল কখন আসবে না, এবং তার এইখানে মোটামুটি আপনারা যতটুকু পড়ার প্রয়োজন মনে করেন তিনি আপনার পড়ে নেবেন। তিনি ইংরেজি সাহিত্যে, আমরা বলছি তারা ইংরেজি সাহিত্যের ছিল এবং তিনি অধ্যাপনা দিয়ে জীবন শুরু করেছিলেন। তো তার এই কবিতার এইখান পর্যন্ত আমরা তার যে অবদান আছে, এখানে আমি বলছিলাম যে বিষ্ণুদে হচ্ছে যে ব্যতিক্রমী শিল্প চেতনা, কল্লোলের কথা বলে যে কল্লোল পত্রিকার একজন ছিলেন, উদ্যোক্তা ছিলেন। তারপর যদিও কল্লোল যুগ খুব অল্প সময়ের মধ্যে, যে 1930 খ্রিস্টাব্দে শেষ হয়ে গিয়েছিল, পরে এই আমাদের এই বিষ্ণুদে পরিচয় পত্রিকা যারা সুধীন্দ্রনাথ দত্ত সেখানে তিনি জয়েন করেছিলেন। তো এগুলো হচ্ছে মূল কথা না, মূল কথা হচ্ছে তার কবি মানুষ এটা বোঝার জন্য। তার এখান থেকে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে মার্ক্সবাদী কবি। মার্ক্সবাদী কার্ল মার্ক্সের যারা বাংলা না পড়ে অন্য সোশ্যালিজমে নানান দর্শনে বা নানান জায়গায় পড়েছেন তারা আপনার মার্ক্সবাদ সম্পর্কে জানেন। মার্ক্সবাদটা যদি আমি খুব সহজ করে বলি, কোনো তাত্ত্বিক জায়গা না থেকে সহজ করে বলি, সেটা হচ্ছে ধরেন এটা একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা রাষ্ট্র পরিচালনার একটা পদ্ধতি, একটা দর্শন। যেমন আমি যদি রাজার ছেলে রাজা হবে তাকে যেমন রাজতন্ত্র বলছি, যেমন একজনই যদি সারা জীবন চালায় অনেক বছরের পর বছর তাদেরকে আমরা বলি তাদেরকে আমরা বলি হচ্ছে একনায়কতন্ত্র। তারপর আমরা যখন দেখি যে কেউ জোর করে ক্ষমতা দখল করে আসে তাকে আমরা বলি স্বৈরাচার, ফ্যাসিস্ট এরকম বলি। তারপরে হচ্ছে স্বৈরতন্ত্র বলি। তারপরে হচ্ছে যেখানে জনগণের ভোটে নির্বাচিত হয় সেটাকে আমরা বলছি গণতন্ত্র। তো এরকম বিভিন্ন তান্ত্রিক একটা আছে সমাজতন্ত্র। কী তন্ত্র? সমাজতন্ত্র। তাহলে এই যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্ক্স। তাহলে সমাজতন্ত্রের মূল কথাটা কি? সমাজতন্ত্রের মূল কথাটা হচ্ছে এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীতে যে সম্পত্তিটা আছে সম্পত্তির সবার, কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষ তারা চাতুরি করে বা নানান ফন্দি ফিকিরি করে বঞ্চিত করে মানুষকে অল্প কিছু মানুষের হাতে এই সম্পদগুলো চলে গিয়েছে। তাহলে এই যে অল্প কিছু মানুষের হাতে সম্পদগুলো চলে গিয়েছে, ধনী গরিব উঁচু নিচু চরম মাত্রার একটা ভেদাভেদ আছে। তো এই সমাজতন্ত্র বলছে বা কার্ল মার্ক্স বলছেন যে এই অসাম্য থাকবে না, এই সাম্যটা তারা মানেন না। কেউ খাবে কেউ পাবে না, তা হবে না। সবার সমান অধিকার থাকবে এবং অনেক কিছুই সরকারিভাবে দেয়া হবে, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। সম্পত্তি থাকবে হচ্ছে সরকারের, অর্থাৎ দেশের সম্পত্তি থাকবে। যার যতটুকু দরকার, যেভাবে প্রয়োজন সেই অনুযায়ী ব্যয় নির্বাহ করা হবে এবং মৌলিক যে জায়গাগুলো আছে, মৌলিক চাহিদার যে জায়গাগুলো আছে এইগুলো সরকার অনেকটা বহন করবে। এরকম একটা সুন্দর অসাম্য সবাই সমান সমতার ভিত্তির একটা রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে সমাজতন্ত্র। তো আমাদের কবি সাহিত্যিকরা হচ্ছে অনেকেই এই সমাজতন্ত্রের পক্ষে। এবং পৃথিবীতে সমাজতন্ত্র বলতে আমরা আসলে যেটা বুঝি যে চীনে আছে, আসলে চীনে কিন্তু ওই অর্থে সমাজতন্ত্র নেই, কারণ এখানে পুঁজিবাদের যে ব্যাপারটা আছে, ব্যক্তি পুঁজির যে ব্যাপারগুলো সেগুলো উন্মুক্ত করা আছে। কিংবা রাশিয়াতে আমরা বলি যে সেখানে ছিল কি বলে সমাজতন্ত্র ছিল, সেটাও ওই অর্থে নেই। উত্তর কোরিয়াতে বলা হয় আছে, আসলে ওই অর্থে আমরা সমাজতন্ত্র বলতে যেটা বুঝি সেটা উত্তর কোরিয়াতেও নেই, বলিভিয়া কিউবা এগুলোতে কিছু আছে। তো সমাজতন্ত্রটা আসলে একটা সময় অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল, কিন্তু এখন কিন্তু সেই প্রভাব বিস্তারটা নেই। তো সেই সমাজতন্ত্রের বিশ্বাসী হচ্ছেন আমাদের বিষ্ণুদে। তিনি সমাজতন্ত্রতে বিশ্বাসী, অর্থাৎ সকল কিছু মানুষের হবে, সবার সমান হবে। কেউ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, কার 100টা বাড়ি 200টা ফ্ল্যাট এরকম কখনই হবে না, সবার অধিকার সমান, এই ব্যাপারগুলো থাকবে। তো এই তো সমাজতন্ত্রের ব্যাপারটা
যেহেতু তিনি বলছেন এবং তিনি যেহেতু রবীন্দ্র বিরোধী মনোভাব পোষণ করছেন, তাহলে রবীন্দ্র বিরোধী মনোভাব পোষণ করতে গেলে তাকে যে ইউরোপের যে সাহিত্যগুলো আছে, ইংরেজি সাহিত্যের যেখানে হতাশা, ইংরেজি সাহিত্যের যে নৈরাশ্য, ইংরেজি সাহিত্যের মধ্যে যে এই জীবন থেকে পালিয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে এবং রুক্ষ দুঃখ কষ্ট, তারপরে হচ্ছে হতাশা, অবসাদ, একঘেয়েমি, এইসব মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা, এই ব্যাপারগুলো তিনি নিয়ে এসেছেন। কিন্তু ওই যে ইউরোপের সাহিত্যের যে কবিতাগুলোর মধ্যে যে একেবারে নৈরাশ্যবাদী আছে, সেই নৈরাশ্যবাদী ব্যাপারটা এই আমাদের এর মধ্যে নেই, কি বলে বিষ্ণুদের মধ্যে নেই। কারণ তিনি কিন্তু মার্ক্সবাদী বিশ্বাসী। মার্ক্সবাদের পূর্ব কথা হচ্ছে কি থাকতে হবে, আশাবাদ। কি থাকতে হবে, আশাবাদ। মানে আজ হোক কাল হোক একদিন জনবিস্ফোরণ ঘটবে, মানুষ ওই যে যারা সমাজ উচ্চতলার মানুষ আছে এদেরকে টেনে শেষরে নিচে নামাবে এবং সমতা বিস্তার করবে, এটা মার্ক্সবাদ বিশ্বাস করে। তো মার্ক্সবাদের পূর্ব কথা হচ্ছে আশাবাদ থাকতে হবে। যে আশাবাদ না থাকে তাহলে এখানে মার্ক্সবাদ আমরা মনে করি না। সে কারণে তিনি আসলে ওই 30-এর আধুনিক কবি হওয়ার পরেও যেহেতু মার্ক্সবাদী, এই জন্য তার কবিতার মধ্যে এক ধরনের আশাবাদ রয়েছে। এবং তিনি যেটা করেছিলেন, আর অন্যান্য জায়গায় যেগুলো বলি আপনাদের একটু মানে বলি, তারপর আমরা ওখানে পয়েন্ট করে দেওয়া আছে, মানে আপাতত এইটুকু বলি। সেটা হচ্ছে যে তিনি কবিতার মধ্যে নতুন কিছু আনতে গিয়ে একটা কাজ করেছেন, সেটা হচ্ছে পুরাণ। তিনি পুরাণকে অবলম্বন করেছেন এবং সেই পুরাণকে নিয়ে তিনি কবিতা লিখেছেন। সেটা কোন পুরাণ? ভারতীয় যে পুরাণ আছে, ভারতীয় পুরাণ মানে হিন্দু ধর্মের যে পুরাণ আমরা বলছি, হিন্দু পুরাণ, সেই হিন্দু পুরাণে ধরেন আপনি পঞ্চপাণ্ডব কিংবা রাধা কৃষ্ণ, তারপর হচ্ছে এই রাম সীতা লক্ষ্মণ, এরকম অনেক বড় বড় যে ক্যারেক্টারগুলো আছে, আমরা বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু, এরকম নানান পরশুরাম, অনেক কিছু আমরা জানি। এরকম বড় বড় কোনো ক্যারেক্টার নিয়ে তার কোনো নেই, মানে কি বলে তার কবিতাগুলো নেই। তিনি এই উর্বশীর মতো, নচিকেতার মতো, চাঁদ বণিক, এটা হচ্ছে আমাদের ওই যে আমরা দেখছি মনসামঙ্গলে, তারপর হচ্ছে কৌরব, শর্মিষ্ঠা, যজাতি, এইরকম মোটামুটি অপ্রধান চরিত্রগুলো নিয়ে এসে সেই চরিত্রের নামে তিনি কবিতা লিখছেন। যে কবিতার নামই যজাতি, কবিতার নামই কৌরব, কবিতার নামই শর্মিষ্ঠা, এরকমভাবে লিখছেন। লেখার ফলে তার কবিতাগুলো অনেক বেশি দুর্বোধ্য হয়ে গেছে। কেন দুর্বোধ্য হয়ে গেছে? কারণ এই যজাতি সম্পর্কে তো মানুষ জানে না, মানুষ তো এই উর্বশী সম্পর্কে জানে না, এই নচিকেতা সম্পর্কে মানুষ জানে না, দুর্বোধ্য হয়ে গেছে। কারণ ওখানে যজাতিকে নিয়ে যা বলা হচ্ছে, মানুষ যজাতি সম্পর্কে যদি না জানে তাহলে ওই কবিতার রস আস্বাদন করা সম্ভব নয়। এবং এটাকে তিনি আরও জটিল এবং দুর্বোধ্য পর্যায়ে নিয়ে গেছেন যখন তিনি এটার মধ্যে পাশ্চাত্যের যে, অর্থাৎ পাশ্চাত্যের যে পুরাণ, এটা প্রাচ্য লিখে বলছি, এটা পাশ্চাত্য হবে, পাশ্চাত্যের যে পুরাণগুলো আছে সেই পুরাণ, বিশেষ করে গ্রিক আপনার এই যে ওফেলিয়া কিংবা এই যে হেলেন, আমরা জানি যে ইলিয়াডের হেলেন, এবং আমরা এখানে দেখব ক্রেসিডা দেখবেন। হেলেন তো মোটামুটি হেলেনটা সবাই চেনে, কিন্তু ক্রেসিডা হচ্ছে যেমন যে প্যারিসের একটা কাজিন ছিল, ওই মেয়েটার নাম হচ্ছে ক্রেসিডা। তো এরকম চরিত্রগুলো এনে এদেরকে নাম ধরে ধরে ওফেলিয়া, যেমন ওফেলিয়া এরকমভাবে সম্বোধন করে তিনি কবিতা লিখছেন। যে কারণে যে লোক ওফেলিয়া জানে না, নামই যে শুনে নাই, সে কিন্তু ওফেলিয়া কবিতার মূল মন্ত্র কিন্তু বুঝতে পারবেন না। যে কারণে বাংলা সাহিত্যের অন্যতম দুর্বোধ্য কবি হচ্ছেন আমাদের এই বিষ্ণুদে, এবং তার প্রধান ব্যাপারটা হচ্ছে মার্ক্সবাদী ব্যাপার এবং পৌরাণিক চেতনা, পুরাণের নবরূপায়ণ যেটাকে বলে, সেই নবরূপায়ণ। যারা হচ্ছে বাংলায় পড়েন নাই তারা আসলে কতটা বুঝতে পারছেন না, আই ডোন্ট নো, আপনাদের ফিডব্যাক আমি এখন নিচ্ছি। তাহলে তিনি হচ্ছেন মার্ক্সবাদী কবি এবং তার বৈশিষ্ট্যগুলো একেবারে সংক্ষিপ্ত করে এখানে দিয়েছি। তিনি দুর্বোধ্য কবি এবং তিনি অস্তিত্ববাদী কবি। যিনি মার্ক্সবাদী তাকে অস্তিত্ববাদী হতেই হবে 100% শিওর। এবং ভারতীয় এবং বিদেশি যে পুরাণ চেতনা আছে সেই ব্যাপারগুলো একসাথে করেছেন, নাগরিক কবি এবং তিনি নগরের কবি। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে তিনি টি.এস. ইলিয়ট দ্বারা প্রভাবিত ছিলেন। আমরা জানি টি.এস. ইলিয়টের খুব বিখ্যাত একটা বই, কবিতা, তার নাম হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। এটা আমাদের অনার্স পাঠ্য ছিল। তো এই দ্য ওয়েস্টল্যান্ডে আমরা দেখেছি একেবারে ওয়েস্টল্যান্ড মানে পুরো জমি, মানে ওয়েস্টল্যান্ডের বাংলা যদি করে একটা পুরো একটা জমি, পতিত একটা জমি, এটাকে আমরা ওয়েস্টল্যান্ড বলতে পারি। তো সেই ওয়েস্টল্যান্ডের মধ্যে আশাবাদ কিন্তু নেই। ওয়েস্টল্যান্ডের মধ্যে কিন্তু এই যে যুগের হতাশা, প্রথম বিশ্বযুদ্ধের পরে যুগের যে হতাশা, একঘেয়েমি, নৈসঙ্গতা, উদাসীনতা, এইরকম নেতিবাচক যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক এই জটিলতার এই ব্যবস্থাগুলো, সভ্যতার সংকটের যে ব্যাপারগুলো আছে, ক্ষয়িষ্ণু ব্যাপার যেগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো আমাদের
ওই বিষ্ণুদে তিনি কিন্তু এই দ্য ওয়েস্টল্যান্ডের মতো কিংবা দ্য এলিয়েটের মতো তিনি কবিতা লিখতে চান, কিন্তু লিখতে গিয়েও তিনি যেহেতু আবার মার্ক্সবাদে বিশ্বাস করেন, সুতরাং মার্ক্সবাদের পূর্ব শর্তেই হচ্ছে এটার মধ্যে আশাবাদ থাকতে হবে এবং এটার মধ্যে একটা অস্তিত্ববাদী চেতনা থাকতে হবে। অস্তিত্ববাদী চেতনা থাকতে হবে, নট দ্যাট মানে অস্তিত্ববান হবেন। তো যে কারণে তিনি এই ইলিয়ট হতে হতে গিয়েও শেষ পর্যন্ত নিজের জায়গায় ফিরে এসেছেন। এবং তার একটা আত্মজীবনী আছে, খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা পড়বেন, ছড়ানো এই জীবন, এটা পরীক্ষায় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এবং তার কাব্যগ্রন্থগুলোর নাম দেখেন, উর্বশী, আর্টেমিস। এই দেখেন কবিতার নাম, এই যে আর্টেমিস, এটা গ্রিক চরিত্র, ঠিক আছে। আর্টেমিস হচ্ছে ওই যে আমরা অ্যাপোলো জানি, অ্যাপোলো, সেই অ্যাপোলোর বোন হচ্ছে আর্টেমিস। তো সেই অ্যাপোলোই তো, ভুল তো বলছে না, অ্যাপোলো। এবং সে আর্টেমিস হচ্ছে একজন দেবী, সে হচ্ছে অরণ্যের দেবী এবং খুব মানে কোপন স্বভাবের, অর্থাৎ খুব রাগান্বিত স্বভাবের। অল্পতেই তার রাগ ওঠে, অল্পতেই রাগ ওঠে। সে বনের দেবী, বন এবং অরণ্যের দেবী, এবং সে নিঃসঙ্গই থাকে, কাউকে সে কোনো পাত্তা দেয় না, কারোর প্রতি তার কোনো আকর্ষণ নেই। যদিও একজন শিকারীর প্রতি তার আকর্ষণ হয়েছিল, কিন্তু তার বোনের চক্রান্তে সে শিকারীকে সে আবার হত্যা করেছিল। তো এই ব্যাপারগুলো যদি কেউ না জানে, সেই উর্বশী, স্বর্গের যে উর্বশী আছে, সে ব্যাপারগুলো যদি না জানে, এই উর্বশীর জীবন চেতনা যদি কেউ না জানে, তাহলে কিন্তু এই কবিতা থেকে কখনই রসাস্বাদন করা সম্ভব নয়। তারপরের কবিতা যেটা চোরাবালি, এটা তো সবচেয়ে ভালো, বিখ্যাত। এখান থেকে একটা কবিতা আছে, যে এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের কিংবা কার, এটা পরীক্ষা চলে আসতে পারে। ঘোড়সওয়ার, কবিতাটার নাম হচ্ছে কি? ঘোড়সওয়ার। কারণ এটা এমন একটা রহস্যময় কবিতা, যে কবিতাকে এক একজনে এক একভাবে ব্যাখ্যা করেন, একভাবে ব্যাখ্যা করেন। তারপরে তার কবিতার নামগুলো আপনারা দেখবেন, নাম রেখেছে কোমল গান্ধার, খুব সুন্দর সুন্দর নাম। ইংরেজি কবিতা গ্রন্থ আছে। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা যতটুকু পারেন পড়বেন। শেষের এটা যেটা আছে, এটা আপনাদের মনে রাখতে হবে, স্মৃতি সত্য ভবিষ্যৎ। এটা যেন তিনি পুরস্কার পেয়েছিলেন, এটার জন্য পুরস্কার পেয়েছিলেন। এটার মধ্যে কি আছে এটা একটু লিখে দিয়েছি, ঠিক আছে। এবং তার কিছু প্রবন্ধ গ্রন্থ আছে, সেটা হচ্ছে যে রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্য, আধুনিকতার সমস্যা, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা, এরকমভাবে আছে। আর ঘোড়সওয়ার যে কবিতাটা, ঘোড়সওয়ার কবিতা আমার কাছে মনে হয়েছে যে এটা কখনো বা আপনাদের বিসিএস লিখিত পরীক্ষায় এরকম হয়তো দিয়ে দিতে পারে যে ঘোড়সওয়ার কবিতার মধ্যে কী আছে। তো এই জন্য এটার একটা লিখিত প্রশ্নের একটা উত্তর আমি এখানে রেডি করে রাখছি, যে চোরাবালি কাব্যগ্রন্থের সবচেয়ে বিখ্যাত যে কবিতা, সেটা হচ্ছে ঘোড়সওয়ার কবিতাটা। ঘোড়সওয়ার তো বুঝেন, মানে ঘোড়সওয়ার ধরেন এই যে একটা ঘোড়া, এটা ঘোড়ার পিঠে যে বসে সে হচ্ছে ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠে যে বসে সে হচ্ছে ঘোড়সওয়ার। তো এই ঘোড়সওয়ার কবিতাটা, এটা খুবই বিখ্যাত একটা কবিতা, এবং এইটার যে মূল ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আমি এখানে আকারে কি বলে, এই উত্তর আকারে দিয়ে দিয়েছি, আপনারা সেটা করতে পারবেন। সেই ঘোড়সওয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে একজন ঘোড়সওয়ারের জন্য অপেক্ষা করছে, একজন ঘোড়সওয়ারের জন্য অপেক্ষা করছে। এখন এই ঘোড়সওয়ার দ্বারা কেউ কেউ বলছেন যে এটা প্রেমিক প্রেমিকার একটা মিলনের একটা ব্যাপার, কেউ বলছেন যে আধ্যাত্মিক ব্যাপার, যেটার মধ্যে প্রেম কি বলে, ঈশ্বরের সাথে ভক্তের একটা মিলনের একটা ব্যাপার, এরকমভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে এবং সর্বজন স্বীকৃত যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে যে ঘোড়সওয়ারটা সে আসলে একজন নেতার প্রতীক, সে একজন নেতার প্রতীক। কারণ আমাদের বিষ্ণুদেব যেহেতু আমাদের মার্ক্সবাদী কবি ছিলেন, তাহলে তার কাব্যের মধ্যে বিপ্লব বা কেউ একজন আসবেন, নতুন একটা জাগরণ তৈরি করবেন, এই ব্যাপারটাই কিন্তু থাকবে। তো এই ঘোড়সওয়ার বলতে আমরা বুঝি যে একজন নেতা আসবেন, একজন নেতার প্রতীক হিসেবে আমরা ঘোড়সওয়ারকে ধরি, যে সকল জঞ্জাল থেকে মুক্ত করবেন। তো এইটাই হচ্ছে আসলে এই কবিতাটার প্রধান ব্যাখ্যা। এবং এই ঘোড়সওয়ার প্রতীকই আমি বলেছি যে ঘোড়সওয়ার প্রতীকের মাধ্যমে তিনি তুলে ধরেছেন, এবং এটা টোটালটা মিলে একটা রূপক কবিতা বলা যেতে পারে। তো এরকম এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে যে অমিয় চক্রবর্তী পৃথিবীর এমন কোনো দেশ নাই মোটামুটি তিনি ভ্রমণ করার নাই, মোটামুটি আচ্ছা নকুল, নকুলই, হ্যাঁ নকুল, আমি মনে ওকার দিয়ে লিখছি, নকুল সহদেব। আচ্ছা এটা করেছেন রাজশাহী থেকে। অমিয় চক্রবর্তী খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, কারণ তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন। মাত্র বয়স যখন তার 15 বছর, তখনই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পত্রালাপ হয়েছে এবং তার দেখাও হয়েছে এই ছোট্ট বয়সে, এই অমিয় চক্রবর্তী। তো সেই অমিয় চক্রবর্তী
তিনি বড় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব হয়েছিলেন। ব্যক্তিগত সচিব বলতে লেখালেখি সংক্রান্ত যে সচিব, মানে যে কাজ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর তিনি তার কবিতাগুলো, তার বইগুলো প্রচুর তিনি এডিট করতেন, সমান এডিট করতেন। দেখা গেছে নতুন একটা, আগের তো, এখন তো ধরেন টাইপিংয়ে অনেক সহজে এডিট করা যায় এবং খুব প্রিন্ট করা যায়, একটা রেখে দেওয়া যায় সফট কপি। আগের তো এরকম ছিল না, কপি করতে হতো, হাত দিয়ে কপি করতে হতো। এমনও হয়েছে যে এক রাতে মুক্তধারা নাটক, সম্ভবত হ্যাঁ মুক্তধারা নাটক, তিনি সারা রাতে কপি করতে হয়েছিল, একটা কপি করতে হবে, সেটা অমিয় চক্রবর্তী কপি করেছিলেন। এবং দেখা গেছে যে একেবারে কলকাতার প্রেসে চলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই। ওই সময়ে প্লেটে চলে গেছে। প্লেট মানে হচ্ছে এই আরেকটা প্রকাশনের একটা ভাষা, প্লেট তৈরি করা হয়। তো প্লেটে চলে গেছে, ওখানে গিয়ে এই আবার নতুন করে চেঞ্জ করা হচ্ছে। এবং আরেকটা কাজ যেটা করতেন তিনি, বিদেশি যেসব পর্যটক কিংবা যে কবি সাহিত্যিক যারা আসতেন, এদের সাথে যোগাযোগ রক্ষার কাজ ছিল হচ্ছে অমিয় চক্রবর্তী। কারণ অমিয় চক্রবর্তী পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, অনেক দেশ ভ্রমণ করেছেন। এবং অমিয় চক্রবর্তীকে কিন্তু বিয়ে বিয়েও দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে দিয়েছেন। এবং তিনি শান্তিনিকেতনে ছিলেন অনেক দিন। তো সব কিছু মিলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে কাছে তিনি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি অনেক শ্রদ্ধা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে তার আইডল, রবীন্দ্রনাথ ঠাকুরও তাকে প্রচণ্ড স্নেহ করতেন, তাকে বিয়ে করিয়েছেন। সেই রবীন্দ্রনাথের বিরোধী হয়ে তিনি, জোটবদ্ধ হয়ে তিনি কবিতা লিখেছেন। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে মনে হয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এত কাছে থাকার পরেও তার কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব নেই। আমার কাছে মনে হয়েছে এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নর্মালি হচ্ছে যারা লেখালেখি করে, আমি তো অল্প বিস্তর লেখালেখি করে, যারা আপনারা নিশ্চয়ই জানেন, তো আমার একটা উপন্যাস আছে, দুইটা গল্পের বই আছে, একটা কবিতার বই আছে, টোটাল 4টা সৃজনশীল 4টা বই আছে। তো আমাদের যখন কোনো একটা কবির কবিতা খুব ভালো লাগে কিংবা কোনো একজন লেখকের লেখা খুব ভালো লাগে, তো ওইটা মানে অবচেতন মনে কীভাবে জানি একটা প্রভাব চলে আসে। ধরেন হুমায়ুন আহমেদ দ্বারা কিন্তু বর্তমান সময়ে যারা লিখছেন, সাদাত হোসাইন, তা কিঙ্করা হাসান, এরকম, তারপরে একটি প্রেম আতাল নামে একটা বই বের করেছে, কী নাম ওনার, একটা মহিলা মেয়ে। তো এরকম ওদের প্রচুর বই বিক্রি হচ্ছে। কিংবা এবার যে কী জানি একটা বই হাইপ তুলে অনেক বিক্রি করলো, লক্ষ লক্ষ কপি, কী জানি ওই যে কি বেহরুস মেয়ের নাম, বইটার নাম জানি কি জানি, আচ্ছা মনে পড়ে না। তো এরকমভাবে বর্তমান সময়ে যারা কবি সাহিত্যিক যারা আছেন, এরা কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে কার দ্বারা? হুমায়ুন আহমেদ দ্বারা প্রভাবিত। কারণ হুমায়ুন আহমেদের বই পড়ে এরা বড় হয়েছে, হুমায়ুন আহমেদের বই পড়ে, এর বাইরে ওরকম পড়ে না, এই জন্য। তো অমিয় চক্রবর্তী যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো ঠিক করে দিচ্ছেন, বারবার লিপিবদ্ধ করছেন, এটা করছেন, তারপরে এটার বাইরে গিয়ে তিনি নতুন করে কবিতা লিখছেন, এটা কীভাবে সম্ভব? এই জায়গায় অমিয় চক্রবর্তীর বিশেষত্ব, তো মারাত্মক বিশেষত্ব। আমি খুব অবাক হই যে তিনটি কীভাবে সম্ভব ছিল। তো সেই আমাদের অমিয় চক্রবর্তী, তিনি বিদেশে পড়াশোনা করেছেন এবং খুবই বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, প্রচুর ইংরেজি জানতেন, পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি পুরো পরিবার নিয়ে আমেরিকাতেও ছিলেন। এরকম খুব বড় বড় যেসব সাহিত্যিক আছেন তাদের সাথে তার পরিচয়। এবং আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী যে আইনস্টাইনের সাথে তার কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। এবং আমরা জানি যে আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ভালো সম্পর্ক ছিল। তো এরকম অন্যান্য যেসব কবি আছেন, দেখেন কবির নামগুলো এখানে লেখা আছে, এইসব কবিদের সাথে তার একটা মারাত্মক সম্পর্ক তৈরি হয়েছিল। তো এই যে পৃথিবীর যে বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেছেন, বিভিন্ন ভৌগোলিক নাম, বর্ণনা, অনেক কিছু দেখেছেন, এবং এই ব্যাপারগুলো তিনি তার কবিতার মধ্যে নিয়ে আসছেন। এবং এভাবে তিনি কী হয়েছেন? আলাদা হয়ে গেছেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ভ্রমণ করার পরে বিভিন্ন দেশে বিভিন্ন ভৌগোলিক নাম, শহরের নাম, জেলার নাম, উপজেলার নাম, নদীর নাম, পার্কের নাম, এরকম প্রচণ্ড অসংখ্য ধরনের নাম টাম দেখেছেন, প্রকৃতিগুলো দেখেছেন। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে দেখা গেছে তার কবিতার মধ্যে বিভিন্ন ভৌগোলিক, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকভাবে অনেক জায়গার নাম টাম আছে। এবং তার মধ্যে যেটা আছে যে তিনি আধ্যাত্মিকতা তার মধ্যে আছে, এই জায়গায় কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিছু মিলও আছে। তো উপাধি হিসেবে তাকে আমরা বলছি, বুদ্ধদেব বসু তাকে বলছেন যে কবির কবি। তাহলে পরীক্ষা যদি আসে যে কবির কবি কার উপাধি, মানে কবির কবি হচ্ছেন আমাদের অমিয় চক্রবর্তী। তো এবং প্রিয়তম কবি আমরা এখানে ব্যাখ্যাটা যদি দেখি যে বুদ্ধদেব বসু তিনি নাম দিয়েছিলেন হচ্ছে কবির কবি। আর এই যে অধ্যাপক দার্শনিক
আবু সঈদ আইয়ুব তিনি এই প্রিয়তম কবি বলে সম্বোধন করেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার সাথে তার যে সম্পর্ক এটা মোটামুটি এখানে লেখা আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে বিয়ে দিয়েছিলেন একজন ড্যানিশ কন্যার সাথে সেটাও এখানে ইংরেজিতে নাম লেখা আছে, আপনি চাইলে উচ্চারণ করতে পারেন। কোপেনহেগেনবাসী হিওর্ডিস সিগার্ট এর সাথে কী হয়েছিল, বিয়ে হয়েছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ওই বউটার নাম দিয়েছিলেন হৈমন্তী। অর্থাৎ অমিয় চক্রবর্তীর যে ড্যানিশ যে কন্যা যাকে বিয়ে করেছিলেন সেটার নাম নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন হৈমন্তী। তো এরকম একটা অন্তরঙ্গ একটা সম্পর্কর মধ্যে থেকেও তিনি আলাদা হতে পেরেছিলেন, এটা হচ্ছে অমিয় চক্রবর্তীর সবচেয়ে বড় বিশেষত্ব। এবং তার যদি আমরা কবি মানুষ দেখি, এখানে দুইটা ব্যাপার থাকবে, একটা হচ্ছে মরমী সুর এবং আধ্যাত্মিকতা। মরমী সুর এবং আধ্যাত্মিকতা অর্থাৎ এই যে বাউল সুফি বাদ, এই যে চিন্তা, এই বাউল সুফিবাদ এই চিন্তার দ্বারাও তিনি আচ্ছন্ন। এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিছুটা মিল পাওয়া যায়, এবং তিনি এইখান দিয়েও হয়তো কিছুটা আলাদা হওয়ার চেষ্টা করতেন আর কি। এবং তাকে বিশ্ব নাগরিক বলা হচ্ছে। কেন বিশ্ব নাগরিক বলছে আমি অলরেডি বলেছি যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে এসেছেন, এবং তার কবিতার মধ্যে এই যে বিশ্বযুদ্ধোত্তর যে গ্লানি, ক্লেদ, হতাশা, দারিদ্র, ক্ষোভ, হাহাকার এগুলো সব উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তার এই কবিতাগুলো লিখিত হয়েছে, এবং তার কবিতার মধ্যে যে 50-এর মন্বন্তর, এটা একটা খুব বড় একটা জায়গা তার কবিতাগুলো দখল করেছে। এবং ভারতবর্ষে তিনি আবার ছিলেন কি বলে, নাস্তিক ছিলেন না, তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, এবং তার ঈশ্বর হচ্ছে মানবতাবাদী ঈশ্বরের কামনা তিনি করেছেন, এবং এই মানবতাবাদী ঈশ্বরকে নিয়েই তার কিন্তু কবিতার কিছু কয়েকটা লাইন আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারবেন। তো এই মানবতাবাদী ঈশ্বর অর্থাৎ মানুষের জন্য ঈশ্বর, মানুষের মধ্যে ঈশ্বর বসবাস করে, এমন একটি চিন্তা থেকে তিনি এই ধর্মীয় বোধটাকে প্রকাশ করেছেন। এবং আমরা কয়েকটা কবিতার লাইন আমরা যদি দেখি, দুঃখ সুখে ক্ষুধায় অভাবে আজ আরও বেশি কাছে জানি, সবারই জীবনে তাকে বাঁচবার অধিকারের প্রাণে এই তিনি মানুষের ঈশ্বর। তাহলে ঈশ্বর হবে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সকল মানুষের জন্য। ঈশ্বর হচ্ছে ওই মানিক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ঈশ্বর চাকেন ওই ভদ্রপল্লী তাহাকে এখানে খুঁজিয়া পাওয়া যাবে না, ব্যাপারটা এইরকম না। ঈশ্বর হবে সবার, ঈশ্বর হবে মানুষের জন্য যা কিছু কল্যাণকর তাই যেন ঈশ্বর করবেন। তো এরকমভাবে তার ঈশ্বরের চেতনা এক ধরনের ছিল, এবং প্রেম চেতনায় তিনি একেবারে অন্যরকম একটা ব্যাপারের মধ্যে তিনি চলে গিয়েছিলেন। তো আমরা জানি যে বুদ্ধদেব বসুর প্রেম যদি আমরা তুলনামূলক বলি, বুদ্ধদেব বসু দেহ নির্ভর প্রেমে বিশ্বাসী ছিলেন, যে দেহ ছাড়া প্রেম হতে পারে না, প্রেম হচ্ছে এই কামনা বাসনার ব্যাপারটা আছে। কিন্তু অমিয় চক্রবর্তী দেহ থেকে একটু বাইরে চলে গিয়েছেন, এবং বাইরে চলে গিয়ে তিনি শুধু মনে করছেন যে এই প্রেমটা শুধু হৃদয়গত ব্যাপার না, তার পরিপার্শ্ব সব কিছু মিলেই এই প্রেমটা হবে। এবং এখানে তার আরেকটা সূক্ষ্ম ব্যাপার তিনি এই আমদানি করেছেন, সেটা হচ্ছে ফ্রয়েড। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যারা বিভিন্ন সোসিওলজিতে পড়াশোনা করেছেন বা এমনিতেও পড়াশোনা করেন, আপনারা সিগমুন্ড ফ্রয়েডের নাম আপনারা শুনেছেন, আধুনিক মনোবিজ্ঞানের জনক। তিনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বই আছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম নিয়ে তার বই আছে, স্বপ্নের ব্যাখ্যা আছে, এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে তার বেশ কিছু বই আছে। তো সেই বইগুলো পড়লে ফ্রয়েড থেকে জানা যায়। ফ্রয়েডের দুইটা কথা হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনারা যেহেতু সবাই এখানে অ্যাডাল্ট একটা বলে দিই, যে মানুষের সকল কর্মযজ্ঞের উদ্দেশ্য, প্রথম কথা হচ্ছে মানুষের যৌন আকাঙ্ক্ষা নিবৃত্ত করা, দুই হচ্ছে ক্ষুধা। এই দুইটা ব্যাপার যদি না থাকতো, গ্রামে দেখবেন গ্রামের মানুষ আসলে দার্শনিক, গ্রামের মানুষ দেখবেন যারা পড়াশোনা করছে না, ফ্রয়েডের নাম যেমন শুনছে না, কিচ্ছু জানে না, দেখবেন এই দুইটার কথাই বলে, একটু অন্য একটা মানে ছন্দর আলোকে, একটু অশ্লীল টাইপের, আমি বললাম না যে জীবনটা কিসের জন্য, এটার জন্য এরকমভাবে বলে। তো এই কথাটাই কিন্তু ফ্রয়েড বলেছেন যে মানুষের সকল কর্মযোগের উদ্দেশ্য দুইটা চেতনা সবচেয়ে বেশি কাজ করে। এক হচ্ছে যৌন আকাঙ্ক্ষা, এইটা ফুলফিল করার জন্য তার যা করার দরকার সব কিছু করে, এবং তার যে ক্ষুধার যে জ্বালা আছে সেটা নিবৃত্ত করার জন্য সব কিছু করে। তো এইখানে যে ব্যাপারটা আছে, তো এই যে মানুষের যৌন আকাঙ্ক্ষার যে ব্যাপারটা আছে, এটা মানুষের মধ্যে একেবারে সূক্ষ্মভাবে কাজ করে। এবং আমাদের ফ্রয়েড বলেছেন যে একদম বাচ্চা যে
তার মধ্যেও যৌন চেতনা আছে, যার বয়স ধরেন 1 বছর তার মধ্যে আছে। তিনি বলছেন যে শিশুদের মধ্যেও যৌন আকাঙ্ক্ষাটা হচ্ছে ঠোঁটের মধ্যে থাকে, দাঁতের মধ্যে থাকে। এই জন্য ওরা দেখবেন মায়ের যখন দুধ খায়, স্তন পান করে, তখন সেখানে সে একটা খায়, একটা ধরার চেষ্টা করে, কিংবা এই আরেকটাতে কামড় দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারগুলো ব্যাখ্যা করেছেন হচ্ছে ফ্রয়েড, যদিও তিনি শিশু মনস্তত্ত্ব নিয়ে ওইভাবে কোনো গবেষণা করেননি বলে অনেকে মনে করে এটাকে সমালোচনা করেছেন। তো ফ্রয়েডের ব্যাপারটা যে মানে সূক্ষ্ম যে ব্যাপারটা আছে, আপনাদের একটু সহজ করে দিয়ে তাহলে ব্যাপারটা বুঝবেন যে মানুষের মধ্যে এটা কীভাবে কাজ করে। পদ্মা নদীর মাঝি উপন্যাস, এটা তো নিশ্চয়ই মোটামুটি আপনাদের জানা আছে, মুভি দেখেছেন বা যারা আগে পড়াশোনা করেছেন। এখন তো হচ্ছে ইন্টারমিডিয়েটে পাঠ্য হচ্ছে লাল ষোলো, আগে পদ্মা নদীর মাঝি ছিল পাঠ্য। তো পদ্মা নদীর মাঝি যে কুবেরের সাথে কপিলা, এটা নিয়ে তো প্রচুর মিমস দেখেন আপনারা। তো ওই কুবের এবং যে কপিলার ব্যাপারটা আছে, তো কুবের যখন কপিলাকে ধরতে যায়, তখন কপিলা এটা কখনই বলে না যে পাপ হবে বা এটা ঠিক হচ্ছে না, এটা নৈতিকভাবে সমর্থন করছি না, বা এই টাইপের কথা কপিলা বলে না। কপিলা বলে যে কেউ দেখে ফেলবে। মানে কেউ যদি না দেখে তাহলে কপিলা এই কি বলে কুবেরের সাথে ক্লোজ হতে তার কোনো বাধা নেই। তার বাধাটা হচ্ছে যদি সমাজ, মানুষ, এদের যে ভয়, তাহলে এই মানুষের এই ব্যাপারগুলো সূক্ষ্মভাবে কাজ করে। তো এই ব্যাপারগুলো অমিয় চক্রবর্তীর যে কবিতা আছে সেখানেও মানুষের এই যে মনোবিকলন, তার এই বিকলনের ব্যাপারগুলো আছে। অর্থাৎ যে মানে আমরা ওখানের কপিলা থেকে যেটা আমরা বুঝতে পারি যে মানুষ, বিশেষ করে মেয়েরা, কারণ এই মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি ঘটে, যেহেতু সমাজে মেয়েদের দোষ বেশি। একটা মেয়ে যখন বুঝতে পারে যে মানুষটা সেফ, এই মানুষটা আর যাই হোক তার কখনো ক্ষতি করবে না, এই মানুষটা সেফ, তখন ওই মেয়েরা খুব কমফোর্টেবল ফিল করে। তো এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম, আমি জানি না আপনাদের কতটুকু বুঝাইতে পারছি। তো এই ফ্রয়েডের এই মনোবিকলন প্রেমের ক্ষেত্রে এই ব্যাপারগুলো তিনি কী করেছিলেন, তার কবিতার মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছেন। এবং এই ফ্রয়েডের পরে কিন্তু ইয়ং নামে একজন আছেন মনোবিজ্ঞানী, তিনিও এই ফ্রয়েডের বিভিন্ন তত্ত্বকে আরও নানানভাবে বিশ্লেষণ করেছেন, নতুনভাবে কথা বলেছেন। তো এই ফ্রয়েড এবং ইয়ং তাদের এই ব্যাপারগুলো আছে। তো এটাকে ফ্রয়েডিজম বলা হয়, সাহিত্যের ভাষায় ফ্রয়েডিজম বলা হয়। তো ফ্রয়েডিজমের সবচেয়ে বড় সাহিত্যিক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা যখন মানিক বন্দ্যোপাধ্যায় পড়বো তখন ফ্রয়েডের ব্যাপারটা আলোচনা করবো, আরও মার্ক্সবাদী চিন্তাটা আরও বেশি আলোচনা করব, ঠিক আছে? কারণ মানিকের মধ্যে মার্ক্সবাদী ব্যাপারটা আছে, কারণ তিনি মার্ক্সিস্ট ছিলেন, এবং ফ্রয়েডটা মারাত্মকভাবে আছে। তো আমরা তাহলে পরবর্তীতে দেখি তিনি আর কি করেছেন। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে 5 বা 15টা। তার প্রথম যে কবিতা, সেটার নাম হচ্ছে কবিতাবলী, একটা সহজ একটা নাম। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আপনারা আসলে কিছু নাম মনে রাখবেন: হারানো অর্কিড, অনিশেষ, তারপরে হচ্ছে অমরাবতীর আমরা নাম শুনেছি, মাটির দেওয়াল, যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করবেন। তার উল্লেখযোগ্য কিছু পুরস্কার আছে, পুরস্কার রাখার চেষ্টা করবেন। এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল। কয় মিনিট হয়েছে জানি না, 38 মিনিটটা। ক্লাস তো খুব অল্প, কারণ হচ্ছে এটা একটা ক্লাসে দিলে আরও 3 জনকে যদি পড়াতাম তাহলে আরও হয়তো আরও লাগতো কয় মিনিট, 1 ঘন্টার মতো। তো ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যেত, এই জন্য এটা আমি 2 ভাগে ভাগ করেছি। এক্সট্রা ক্লাস নিয়ে এটা আমি পড়াবো। আশা করছি আপনারা এতে উপকৃত হবেন, এবং আপনাদের যে বিরক্তির ভাব, একঘেয়েমির যে ভাব যে খুব দীর্ঘ ক্লাস হচ্ছে, রাত হয়ে যাচ্ছে, সে ব্যাপারটা ঘটবে না। ওকে, আমাদের এই ছিল মোটামুটি। কবিদের কবি নির্মলেন্দু গুণ না, নির্মলেন্দু গুণের মতো আসলে ওরকম কোনো নির্মলেন্দু গুণ আসলে তার অল্প কয়েকটা কবিতা ছাড়া সে কোনো কবিই না। হ্যাঁ, নির্মলেন্দু গুণ আসলে একজন কবির জাত থাকতে পারে না, একজন কবির ধর্ম থাকবে না, একজন কবির কোনো জাতপাত থাকবে না, একজন কবির কোনো রাজনৈতিক দল থাকবে না। যেখানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, শোষণ সেখানেই কবি কথা বলবেন। কিন্তু কবি যদি দলীয় হয়ে যায়, কবি যদি কোনো একটা দলের এজেন্ডা হিসেবে কাজ করে, তাকে আমরা কবি হিসেবে স্বীকৃতি দিতে চাই না।
ঠিক আছে, কারণ কবি সকল মানুষের, সকল দলের, সকল মতের, সকল মানুষের, সকল ধর্মের, সবার উপরে কবি। ঠিক আছে, তো নির্মলেন্দ্রনাথের কথা মনে পড়লে তারা আমার মনে পড়ে হচ্ছে যে তিনি একজন জোর করে তিনি অনেক পুরস্কার ভাগিয়ে নিয়েছেন, জোর করে তিনি এই 21শে পদক, এই পদক, সেই পদকগুলো তিনি নিয়েছেন। তো ওনাকে আমি কবি হিসেবে, ওনার হয়তো কিছু ভালো কবিতা আছে, কবিতা যে নেই, ভালো কবি হিসেবে তো আছে, কিন্তু ওই অর্থে তাকে আমার অত গুরুত্বপূর্ণ মনে হয় না। ঠিক আছে, একবার ওনাকে আমি কি জানি কমেন্ট করছিলাম, উনি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। তো এটার আরও একটা কারণ ছিল, কারণ একবার আমি হচ্ছে কলেজের বই কেনার আমার দায়িত্ব পড়েছিল, তো 50,000 টাকা দেওয়া হয়েছিল বই কেনার জন্য। তো ঢাকা থেকে বই কিনেছিলাম, 212 কপি বই কিনেছিলাম। তো ওখানে নির্মলদগুণ কমেন্ট করেছিল যে এতগুলো বই পাওয়া যাবে আর কি 50,000 টাকা দিয়ে। তো পরে আবার বইগুলো আবার আমি দিয়েছি, ফেসবুকে দিয়েছি যে কোন কোন বইগুলো কিনেছি। তো তিনি হয়তো দেখেছেন যে তার কয়টা বই আমি কিনছি, পরে দেখা যায় তার কোনো বই কিনে নাই, এটার জন্য হতে পারে। কবি সাহিত্যিকরা এরকমই, কবি সাহিত্যিকরা ওরা কবি সাহিত্যিকরা না, এটা আমি সরি বলছি, মানে কিছু কিছু কবি সাহিত্যিক নৈতিকের দিক থেকে, এই দিক থেকে অন্যরকম। একজন কবি রোমান্টিক হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, একজন কবি প্রেমে পড়বেন, এটাও খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু একজন কবি একটা দলের হয়ে এজেন্ডা হিসেবে কাজ করবেন, এটা কি, এটা তো মেনে নেওয়া যায় না। এবং অন্যায়, অত্যাচার, নিপীড়ন দেখেছি কিছুই বলবেন না, এটাও হতে পারে না। এটা বর্তমান সময়ের কবিরা আসলে কবিই না। কাব্যগ্রন্থ উৎসর্গ করার ব্যাপারটা হচ্ছে, এটা তো কাকে উৎসর্গ করা হয়েছে এরকম তো কখনো আসে না। বিশেষ করে দু একটা ব্যাপার আসতে পারে, যেমন সঞ্চয়িতা কাকে উৎসর্গ করা হয়েছে, সঞ্চয়িতা না, সঞ্চিতা কাকে উৎসর্গ করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছে, নজরুল করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা। এবং নজরুলকে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তো এরকম দু একটা গুরুত্বপূর্ণ কথা ছাড়া এই কাব্য বা বইটা কাকে উৎসর্গ করা হয়েছে এটা মোটেও ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এই কানেকশন চলে গেছে নাকি? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? শেখ ইমরান হচ্ছে হুলিয়া খুব ভালো কবিতা। স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো, এটাও একটা ভালো কবিতা। এছাড়া আর তার কিছু ভালো কবিতা আছে, মানে ধরেন অন্তত 7, 8, 10টা ভালো কবিতা হয়তো আছে। আর তিনিও দেহ সর্বস্ব কবি, তো নিশি কাব্য নামে তার বই আছে, ওটা ওয়ান কাইন্ড অফ চটি, আপনারা যদি পড়ে থাকেন। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আর উর্বশী আর আর্টিমিসের কাহিনীটা বললাম তো, যে তারা হচ্ছে তিনি দেবী, তিনি আসলে নিঃসঙ্গ ছিলেন। আর উর্বশী হচ্ছে ভারতীয় পুরাণের, তিনি উর্বশীর প্রতি মানে একটা আছে যে উর্বশীতে তিনি তো হচ্ছে নর্তকী, মানে অনেকটা যদি শুদ্ধ ভাষায় বলি পতিতা। তো এই স্বর্গীয় যে নর্তকী সে হচ্ছে উর্বশী, তারও কিন্তু জীবন চেতনা আছে, তারও কিন্তু ভালো লাগে, তারও ইচ্ছা জাগে। তো তার এই ভালো লাগা, তার মনের যে কথা, কষ্ট, এটা কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত তারও যে বীরাঙ্গনা কাব্যের মধ্যে একটার মধ্যে বলেছেন, কিন্তু এই উর্বশীর কথাগুলো বলেছেন। তো ওইটা ওই অর্থে মানে কাহিনী না, মানে এই যাদের কষ্ট আছে, ব্যথা আছে, এদেরকে নিয়ে লেখা হয়েছে আর কি। এবং কোনো ভুল করেছে বা ভুল করে নাই, খুব সামান্য ভুলের কারণে কিছু একটা হয়েছে, মানে ওইগুলোকে ইঙ্গিত করে করে এই কবিতাগুলো লেখা হয়েছে। কবিতাগুলো বেশ দুর্বোধ্য, একেবারে বোঝাই যায় না। নির্মোহন তখন কেন কবিতার কবি বলে আমি জানি না, এটা হয়তো বর্তমান সময়ের কোনো চাটকার তারা এটা নাম দিয়েছে, বুঝছেন। ভাষা সাহিত্যের কোনো শিক্ষক, অধ্যাপক যারা গবেষণা করেন, তারা কি কবিদের কবি বলে স্বীকৃতি দিয়েছেন? তা নিজেরা বললেই হবে নাকি? ওকে।
ওকে, আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আগামী একেবারে একটানা 3 দিন দেখা হচ্ছে, প্রতিদিন রাত 9:30টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।